দর্শক স্বাগত জানাচ্ছি একাত্তর টেলিভিশনের বিশেষ আয়োজন 1971 সালের এই দিনের যারা বিজয়ের নায়ক তাদের স্মৃতিকথা অনুষ্ঠানে। সাথে আছি আমি শফিক আহমেদ। দর্শক আপনারা জানেন যে 1 ডিসেম্বর থেকে 15 ডিসেম্বর পর্যন্ত রণাঙ্গনে যারা জীবন বাজি রেখে এই জাতিরকে বাংলাদেশ যারা স্বাধীন দেশ হিসেবে উপহার দিয়েছেন তাদের আমরা ধারাবাহিকভাবে রণাঙ্গনের নানা স্মৃতি নিয়ে আমরা অনুষ্ঠানে যুক্ত ছিলাম। তারই ধারাবাহিকতায় আজ 1971 সালের এই 16 ডিসেম্বরের দিন অর্থাৎ বিজয়ের দিন, এই বিজয়ের দিনে আমরা আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন এই জাতির শ্রেষ্ঠ সন্তান যারা যুদ্ধ করে আমাদের স্বাধীন দেশ উপহার দিয়েছেন, সেই রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধারা। এবং একই সাথে আমরা কৃতজ্ঞ চিত্তে স্মরণ করছি এবং তাদের আমরা সম্মান জানাই। 30 লক্ষ মা বোনের ইজ্জত এবং একই রকমভাবে যারা রণাঙ্গনে যুদ্ধ করতে গিয়ে এই স্বাধীন দেশ প্রতিষ্ঠা করতে গিয়ে যারা বিভিন্ন সেক্টরে বিভিন্নভাবে শহীদ হয়েছেন তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা এবং সম্মান জানিয়ে দর্শক আমরা আলোচনায় যুক্ত হতে চাই, আলোচনা শুরু করতে চাই। আজ আমাদের একাত্তর টেলিভিশনের এই 71-এর যারা মহান নায়ক যারা উপহার দিয়েছেন, যারা এখনও বেঁচে আছেন তাদের স্মৃতি অনুষ্ঠান আমরা শুনব। আমাদের স্টুডিওতে একাত্তর টেলিভিশন স্টুডিওতে উপস্থিত আছেন এই জাতির শ্রেষ্ঠ সন্তানদের মধ্যে একজন বীর মুক্তিযোদ্ধা জনাব ইশতিয়াক আজিজ উলফাত। তিনি এখনও আমাদের স্টুডিওতে এসে পৌঁছেননি, অথবা খানিকক্ষণ পরেই তিনি স্টুডিওতে যুক্ত হবেন। এর বাইরে আমাদের সাথে আছেন স্টুডিওতে বীর মুক্তিযোদ্ধা এই জাতির শ্রেষ্ঠ সন্তানদের মধ্যে আরেকজন জিল্লুর রহিম দুলাল। আপনাকে স্বাগত আমাদের একাত্তর টেলিভিশন স্টুডিওতে। একই সাথে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন এই জাতির আরেকজন শ্রেষ্ঠ সন্তান ধর্মদর্শী বড়ুয়া। আপনাকে স্বাগত জানাচ্ছি একাত্তর টেলিভিশন স্টুডিওতে। এবং এই পুরো অনুষ্ঠান জুড়ে আমাদের সাথে যুক্ত আছেন, লাইভে যুক্ত আছেন বীর মুক্তিযোদ্ধা জনাব সিরাজ উদ্দিন ভূঁইয়া। আমরা শুরুতেই জিল্লুর রহিম দুলাল আপনার কাছে আসতে চাই যে 1971 সালের 26শে মার্চ বা তার আগে আপনি কিভাবে রণাঙ্গনের সেই যুদ্ধে যেখানে আপনি শহীদ হতে পারতেন, আজকে সেই বিজয়ের দিন যা 1971 সালের 16 ডিসেম্বর আপনারা উদযাপন করেছেন, আজকে 54 বছর পার হলো, সেই সময়কার ঘটনা প্রবাহের খানিকটা আপনি আলোকপাত করেন। 71-এর আমি এর আগে থেকে বলছি, 71-এর সময় আমি তখন পাকিস্তানে একটি পত্রিকাতে কাজ করতাম, সাংবাদিকতা করতেন। হ্যাঁ, লাহোরে। কত বছর বয়সে? আমি একদম টিনেজার, ম্যাট্রিক পাস করে এখান থেকে চলে গেছি লাহোরে। ওখানে গিয়ে আমার ফটোগ্রাফির প্রতি আমার সাংঘাতিক একটা নেশা ছিল, তো এক্সপিরিয়েন্স কিছুই ছিল না। পত্রিকাতে গিয়ে বলার পরে ওখানে আমাকে জাস্ট নবিশ হিসাবে আর কি জয়েন করতে বলে, তো ওখানে ছিলাম। ওখান থেকে আপনার নভেম্বরে যে ঝড় হলো পূর্ব পাকিস্তান, তৎকালীন পূর্ব পাকিস্তানে, সে সময়ে আমি আপনার ইন্টুরিয়াজে ছিলাম নেপালে। নেপাল থেকে একটা তখন ইয়াহিয়া খান ওখানে নেপালে, এবং ইয়াহিয়া খান এখানকার সঠিক খবর নেওয়ার জন্য তার একজন ব্রিগেডিয়ারকে হেলিকপ্টারে করে ঢাকা পাঠায়। আমি ওই হেলিকপ্টারে চলে আসি, এবং এই যে আমাদের তখন যে ঝড় হয়, সেই ঝড়ের নভেম্বর মাসে ছবি টবি, উল্লেখযোগ্য ছবি যদি আপনি বলেন যা দেশের গণমাধ্যম অথবা বিদেশের গণমাধ্যমে প্রচার হয়েছিল বা প্রকাশিত হয়েছিল, সেগুলো তো আছেই। ওই আমি ওই সময়কার কথা বলছি, ওই সময় থেকে অ্যাকচুয়ালি আমার আরম্ভ এখানে। তারপর আমি আর লাহোরে ফিরে যাইনি, ঢাকাতে আমি নওয়াবতের সাথেই ছিলাম। তো এর পরবর্তী পর্যায়ে যে অসহযোগ আন্দোলন বা যাই আরম্ভ হলো, এর সাথে পুরো প্রক্রিয়ার মধ্যেই আন্দোলনের সাথেই ছিলাম। ওই সময় আমার সব কিছুই মোটামুটিভাবে দেখা। পরবর্তী পর্যায়ে আপনার স্বাধীনতা যুদ্ধের আগে, মানে 70-এর আপনার 7ই মার্চ ঐতিহাসিক ভাষণের ওই সময় আমি মঞ্চে ছিলাম। আপনার সেই স্মৃতিও আমার এখনও তাজা, সেই বক্তৃতার কথা। মানে আপনি বলতে চাচ্ছেন যে 71 সালের 54 বছর
16 ডিসেম্বর পার হলেও আপনার কাছে সেই সময়কার স্মৃতিগুলো একেবারে তরতাজা, চোখের সামনে সব জীবন্ত আমার কাছে মনে হয়, জীবন্ত মনে হয়। আসবো আপনার কাছে আলোচনায়, আমরা এই পর্যায়ে আলোচনায় আসতে চাই। একটু দেরিতে, মানে 1 মিনিট 2 মিনিট দেরিতে আমাদের সাথে যুক্ত হয়েছেন রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, এই জাতির শ্রেষ্ঠ সন্তানদের মধ্যে একজন, জনাব ইশতিয়াক আজিজ উলফাত। আপনার ব্যস্ত সময়ের মধ্যেও আপনি 71 টেলিভিশনের 71 অর্থাৎ 71-এর 1971 যে যুদ্ধ, আমাদের টেলিভিশনের নাম আপনি জানেন 71-এর দায়বদ্ধতা থেকে আমরা আজকে 1971 সালের 16 ডিসেম্বরের যে বিজয় দিবস, আপনাদের আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে, অর্থাৎ আপনাদের ত্যাগের মধ্য দিয়ে আপনি পরিবারের সদস্য হারিয়েছেন, তাদের জীবনের মধ্য দিয়ে আমরা উপহার পেয়েছি স্বাধীন দেশ। যে কারণেই আমরা এই মুক্ত আলোচনা করতে পারছি, আপনারা সেই সুযোগ দিয়েছেন। আপনার পরিবারের সদস্য যাদেরকে হারিয়েছেন, যারা শহীদ হয়েছেন, তাদের প্রতি গভীর সমবেদনা এবং সম্মান জানিয়ে আপনাকে এই পর্যায়ে আলোচনায় যুক্ত করতে চাই যে 1971 সালের যখন রণাঙ্গনে আপনি কোন, বিশেষ করে আমার তো কয়েকটা ছিল যে রণাঙ্গনের যোদ্ধাদের মধ্যে কেউ ক্র্যাক ব্যাটালিয়নে ছিলেন, অন্য এই ক্র্যাক প্ল্যাটুন ব্যাটালিয়ন আসলে নতুন প্রজন্ম আসলে কতটুকু জানে? আপনাকে অনেক ধন্যবাদ 71 টিভিকে, 71 টিভির দর্শকদের এবং দেশের মানুষদের আজকের একটা খুশির দিন, একটা 16 ডিসেম্বর বিজয়ের দিন। সেই বিজয়ের শুভেচ্ছা সবার কাছে পৌঁছে দিচ্ছি এবং এই সাথে স্মরণ করছি সব শহীদদের, সব বীরাঙ্গনাদের, যাদের জন্য আজকে আমাদের এই সার্বভৌম স্বাধীন বাংলাদেশ। আমরা যে একটা যোদ্ধা জাতি, এটা নিয়ে একটু ডাউট ছিল। 71 মুক্তিযুদ্ধের পর কথা হতো যে আরো 100 বছর, 1000 বছরও আর একটা যুদ্ধ আসবে না। 71-এ আমরা যুদ্ধ করেছিলাম স্বাধীনতার জন্য, সার্বভৌমত্বের জন্য, গণতান্ত্রিক অধিকারের জন্য। এবং আমরা যখন ঢাকা শহর এবং সারা বাংলাদেশে আমরা বিচরণ করে বেড়াতাম, আমার বিচরণ ভূমি ছিল ঢাকা, কুমিল্লা, এবং ওপারে চলে যেতাম, অস্ত্র নিয়ে আবার ঢুকতাম, এবং সিলেট কিছুটা, ওইদিকে ফরিদপুর। এনিওয়ে, দিস ইজ সেক্টর 2। আমরা অ্যাকচুয়ালি যুদ্ধ করতে করতে যুদ্ধ শিখেছি, মানে যুদ্ধ করতে করতে যোদ্ধা হয়েছে। হ্যাঁ, আমার মনে আছে, আমি বারবার সব টিভিতে রিপিট করি একই কথা, কিন্তু যখন মার্চ মাসের 71-এর যখন সারা দেশ আন্দোলনরত, তখন কথা হতো মুক্তিযুদ্ধের। তখন ইকবাল হলে ক্রলিং করানো হতো ডামি রাইফেল দিয়ে, বাব ডুয়ার, আপনার মধ্যে দেখেননি, আপনারা তখন হয়তো বা জন্মই হয় নাই আপনাদের। তো এইসব দেখতাম আর মনে করতাম যুদ্ধ হবে একটা, কিভাবে কখন হবে আমরা জানতাম না। তো 25শে মার্চের রাত্রে, আফটার all talks failed and Sheikh Mujibur Rahman flew to Pakistan on the 25th, I think ভুট্টো বোধহয় সেদিনকার দুপুরবেলা চলে গেছিল। তো সেই রাত্রে আমাদের উপরে অতর্কিত হামলা করলো। তা আমরা সেই রাত্রে কিছু গাদা বন্দুক, 2 ব্যারেল গান, একটা রিভলভার আর 2টা .22 নিয়ে দৌড়ে গেলাম আমরা ফাইজুল হক সাহেবের বাসায়, আমাদের পাড়ার। তো আমাদের হাতে ওই শেরে বাংলার ছেলে, শেরে বাংলা একে ফজলুল হক সাহেবের ছেলে ফাইজুল হক সাহেব, বাবু ভাই আমাদের পাড়ার। আমরা ক্রিকেট খেলতাম একসাথে, ছোট ভাই হিসেবে। উনি আপনাকে দেখার পরে কি বললেন এইসব অস্ত্র সহ? তো উনি দেখে বললেন যে, একদম ঘাবড়ে গেলেন। উনি বললেন, অস্ত্র নিয়ে আসছো কেন তোমরা? পাকিস্তান আর্মি অলরেডি তারা আসছে, তো আমরা ফাইট করবো না, যুদ্ধ হবে না। সারা মাস তো আমরা যুদ্ধের ইয়ে করেছি, আমরা ফ্ল্যাগ বানিয়েছি, যুদ্ধের ইয়ে করেছি, এসব মহড়া দিয়েছি, এই সমস্ত। বলে না 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 না, কোনো যুদ্ধ না। শেখ মুজিবুর রহমান সাহেব 27 তারিখে হরতাল ডেকেছেন। এদিকে পাকিস্তান আর্মি আসছে, সে পাকিস্তান চলে যাচ্ছে, উনি হরতাল ডেকেছেন 27 তারিখ। অ্যান্ড অলরেডি দ্যাট প্রিন্ট, ইত্তেফাকে তার ওটা প্রিন্ট হচ্ছে 27 তারিখে হরতাল। এখনও আমার কাছে ওটার কপি আছে। বল কোনো যুদ্ধ না, কিচ্ছু না,
তো তোমরা বাসা ফেরত যাও, এগুলো ফেলে দাও। আমি খুব ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেলাম। আমরা 18-19 বছর বয়স, আমাদের 17-18 বছর বয়স, যুদ্ধ করবো কিছু একটা। যুদ্ধ যে কি, ওই গাদা বন্দুক নিয়ে আর .22 দিয়ে আর একটা রিভলভার দিয়ে যুদ্ধ করা যায় না, তো নো আইডিয়া। তো আমরা খুব হয়ে গেলাম, ডিসস্যাটিসফাইড হয়ে আমরা ওখান থেকে বের হয়ে আসলাম। আর বললো যে শেখ মুজিবুর রহমান সাহেব বলেছে দ্য ওয়ার্ড নো কনফ্রন্টেশন, কোনো সাংঘর্ষিক বিষয়ে যাওয়া না, যাবে না, কোনো রাখা যাবে না, রাস্তায় ব্যারিকেড রাখা যাবে না। তা আমরা ঘরে ফিরে গেলাম। আমরা সেদিন পরদিন তো সেই অবরোধ বা সেই হরতাল চললো। হ্যাঁ, তো তার হরতাল শেষে যখন তারপরে কি হলো, 26 তারিখ হরতাল। আমরা সারা রাত এই পাকিস্তানের শেলিংয়ের মধ্যে থাকলাম, ইত্তেফাক অফিসের পাশের বাড়ি বলে। আমাদের বাসার ভিতর দিয়ে 1-150 লোক পালিয়ে গেল। 27-25 তারিখে আমরা দেওয়াল পার হয়ে টুকি মারলাম, দেখলাম যে সব লাশ আর লাশ ইত্তেফাকের মধ্যে। বোধহয় অ্যাটলিস্ট 20 to 25 পিপল ওয়ার কিল্ড ওভার দেয়ার। 20-25 জন মানুষ মারা গিয়েছিল। আমরা 27 তারিখ সকালবেলা 2 ঘন্টার জন্য কারফিউ তুললো। আমরা বের হয়ে গেলাম বাসার থেকে সাইকেল নিয়ে, দেখবো যে কি হয়েছে, কোথা কি করছে। আমার মা, আমরা আসি সেই যে 2 ঘন্টা পরে আপনি বেরিয়েছিলেন, এই মুসলিম হলে গিয়েছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ঘুরেছেন। এরপর মুক্তিযুদ্ধের যে স্বাধীনতার যুদ্ধের যে ঘোষণা, ওইটাই তো। আমি যখন 27 তারিখে কারফিউ ওঠানোর পর বাসায় ফিরলাম, ফিরে রেডিওটা ছাড়তেই আমি একটা শব্দ শুনলাম। আমি মেজর জিয়া বলছি, মেজর জিয়া, উই রিভোল্ট, আই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ অ্যান্ড the war will continue till every last occupation army forces are removed from this soil. Bangladesh জিন্দাবাদ। আর বাংলাদেশ জিন্দাবাদ। এই আমরা তার কথা শুনে আমরা একটা ঠিকানা পেলাম, আমরা যুদ্ধ হবে আর আমরা যুদ্ধ করব। আমরা আসবো আপনার কাছে আলোচনা, এই পর্যায়ে আমরা আলোচনা করতে চাই ধর্মদর্শী বড়ুয়া, আপনি বাংলাদেশের মুক্তিযুদ্ধে সকল ধর্ম বর্ণের মানুষ অংশ নিয়েছিল। অল্প কয়েকজন হাতে গোনা অথবা একেবারে নাম্বারে পড়বে কিনা তারা এই দেশের বিরোধিতা করেছে। আপনি ধর্মদর্শী বড়ুয়া, আপনি কত বছর বয়সে এই রণাঙ্গনে যুদ্ধ করেছেন এবং তার স্মৃতিতে আপনার এখন বয়স তো প্রায় কর্মক্ষম বয়সের শেষের দিকে হলেও স্মৃতিতে আপনার সেসব, যেমনটা বলছিলেন দুলাল সাহেব, যে জলজলা মানে জীবন্ত ইতিহাস, সেই সময়কার ঘটনা প্রবাহের আপনি যদি সংক্ষেপে আমাদের পর্যায়ে একটু আমাদের দর্শকদের জন্য বলেন। তখন আমি মিউজিক কলেজে ছিলাম, আমি কোনকার ছাত্র, মিউজিক তখন আমি ভিপি ছিলাম, ছাত্র সংসদে ভিপি ছিলাম। তো আমার উপর অনেক দায়িত্ব ছিল। মাঝে মাঝে যেমন আমার এই বন্ধু উলফত যেত, বন্ধুদের নিয়ে যেত আমার সাথে, আমার এখানে ওদের চা নাস্তা খাওয়ানোর পরে। তা 25 তারিখের সংক্ষেপে আসি, 25 তারিখ রাত্রেবেলা আমাদের কলেজের গেটটা ছিল খোলা। তা আমি গিয়ে ভিতর থেকে একটা তালা দিলাম, দারোয়ানকে বললাম এটা ভিতরে বাইরে দেখা যায় আর কি, ওপেন একদম। এটা কোথায় ছিল এই কলেজটা? সেগুন বাগিচা, 28 নম্বর সেগুন বাগিচা। 28 নম্বর সেগুন বাগিচা সঙ্গীত কলেজ, সঙ্গীত, হ্যাঁ, কলেজ অফ মিউজিক, কলেজের মানে সঙ্গীত এন্ড মিউজিক। তারপর তখন আমি ছাত্র হিসেবে প্রত্যেকটা আন্দোলনে জয়েন করতাম, কারণ তখন আন্দোলন ছিল সচিবালয় সংখ্যা ঘেরাও সারি, চারিদিকে সচিবালয়, চারিদিকে খালি মিছিল। তো আমি সেগুনবাগিচা থেকে বেরোলে প্রেস ক্লাব, দেন সচিবালয়। তো সারাদিনেই আমি, আমার বন্ধু আনোয়ার এখন আমেরিকায় আছে, আরও বন্ধুবান্ধব যারা ছিল, তো শুধু মিছিল করতাম ওখানে। তো ব্যাপার হলো তখনই আমার মনে, আমি একবার পাকিস্তান গিয়েছিলাম। এটা কত সালে? ওইটা 70 সালে। 70 সালে মানে নির্বাচনের আগে? 70 নির্বাচনের আগে না পরে? আগে আগে আগে। তখন আমি লাহোর থেকে আরম্ভ করে লাহোর, পিন্ডি, খারিয়ান, ইসলামাবাদ, বিভিন্ন রাজধানী, একেবারে পুরা পাকিস্তান আমি ঘুরেছি। পশ্চিম পাকিস্তান ঘুরেছি, পশ্চিম পাকিস্তান আমি ঘুরেছি। আসবো আপনার কাছে আলোচনায়। আমাদের সাথে এই অনুষ্ঠানের শুরু থেকে লাইভে যুক্ত আছেন এই জাতির আরেকজন শ্রেষ্ঠ সন্তান, যিনি যুদ্ধ করে স্বাধীন করেছেন, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিরাজউদ্দিন ভূঁইয়া। আপনার কাছে একটু শুরুতেই জানতে চাই যে আপনি এখন বসবাস করেন সাভারে, কিন্তু রণাঙ্গনে
কোথায় কিভাবে যুদ্ধ শুরু করেছিলেন, আহ্বানই বা কে জানিয়েছিল, এমনকি আপনি কি নিজের কানে মুক্তিযুদ্ধের রণাঙ্গনে একটা যুদ্ধে যাওয়ার ঘোষণা কিভাবে শুনেছিলেন? আমি তখন মাত্র পাশ করে একটি ওই আমি কনসাল্টিং ফার্ম খুললাম। ওখানে মানে আমি তখন মাত্র এই কাজ টাজ করতেছিলাম আর কি। তখন হঠাৎ, আমি কিন্তু কোনো রাজনীতি করতাম না, হঠাৎ 25 তারিখে আমি বাসায় আমার বাসা ছিল নয়াপল্টন, জোনাকি হলের অপোজিটে, এই রাজারবাগের পাশেই আর কিটা। তখন আমি 25 তারিখে যখন এইভাবে এই আন্দোলন মানে আমাদের পাড়াতে ছেলেপেলেরা এরকম করতেছিল, তখন আমি বাইর হয়ে তাদের সাথে মানে আমাদের পাড়ার যে উলফতের চাচা, সে কিন্তু আমার ক্লাস ফ্রেন্ড ছিল, সে বাচ্চু, আতস আমাদের ছোট ভাই আর কি। তা আমরা ওই পাড়াতেই ওই রাত্রে এই অবস্থা দেখে শেষ পর্যন্ত আমরা ওই রকম ওই ইট দিয়ে ওই রোডে ব্যারিকেড দিলাম পোলাপানের সাথে। তারপরে যখন দেখলাম যে আর মানে আর্মি যখন ওই আপনার ইসের দিক থেকে আসা আরম্ভ করলো, তখন আমরা যার যার বাড়িতে এসে চলে গেলাম। চলে যাওয়ার পরে রাত্রে মানে আমরা করলাম কি, ছাদে উঠলাম। এই সব গোলাগুলির আওয়াজ শুনে ছাদে উঠে তা আমরা কেন ওই রাজারবাগে তখন পুলিশের উপরে আর্মি অ্যাটাক করলো। তখন আমরা এই অবস্থা দেখলাম, দেখার পরে সারা রাত্র তার ঘুমাইতে পারলাম না। সকালবেলা উঠে মানে এই জায়গার পজিশন দেখার জন্য একটু বার হইতে চেষ্টা করলাম। দেখলাম যে না, আমাদের এই রাস্তায় আর্মি দিয়ে করে ফেলছে, মানে কেউই আমরা তখন বাড়িতে পারলাম না। তার পরের দিন কোনোভাবে যেয়ে আপনার ওই যে দৈনিক বাংলা পর্যন্ত ওই রাস্তার ভিতর দিয়ে যেয়ে ওই পর্যন্ত মেইন রোডে উঠতে পারলাম না। তারপরে চলে আসলাম। তারপরের দিন 2 দিন পরে যখন ওই যে 2 ঘন্টার জন্য কারফিউ ব্রেক দিল, তখন আমি বার হইলাম। বার হইয়া ওই আপনার স্টেডিয়াম, গুলিস্তান এইসব জায়গায় ঘুরে দেখার সময় যে অবস্থা দেখলাম যে ওই স্টেডিয়ামের পাশে ওই যে গুলি করে লোকজনই হেরছে রিক্সার উপরে, এরকম আপনার ছবি হয়তো দেখছেন যে রিক্সার উপরে এরকম পড়ে রয়েছে, গুলি খাওয়া লোক কি লোক এরকম পড়ে রয়েছে। তো এইগুলি দেখলাম। জনাব সিরাজউদ্দিন ভূঁইয়া, আপনি তো, আপনার অনেকগুলো স্মৃতি আছে, অনেক দেখার আছে, অনেক কিছু বলতে হবে আপনাকে, কারণ এই নতুন প্রজন্ম আপনাকে এই আমাদের স্টুডিওতে আজ এই জাতির শ্রেষ্ঠ সন্তান আরও 3 জন, আপনি ছাড়াও আছেন ইশতিয়াক আজিজ উলফাত এবং জিল্লুর রহিম দুলাল এবং ধর্মদর্শী বড়ুয়া। ওনাদের কাছ থেকে নতুন প্রজন্ম, এই জাতির শ্রেষ্ঠ সন্তান আপনাদের আরও অনেক ঘটনা প্রবাহ আমরা শুনব। তবে এই মুহূর্তে একটা বিরতির পর আমাদের সাথে স্টুডিওতে আলোচনার জন্য উপস্থিত আছেন এই জাতির শ্রেষ্ঠ সন্তানদের মধ্যে অন্যতম ইশতিয়াক আজিজ উলফাত, একই সাথে আছেন বীর মুক্তিযোদ্ধা জিল্লুর রহিম দুলাল এবং বীর মুক্তিযোদ্ধা যিনি যুদ্ধ করে এই দেশকে, আমাদের একটা স্বাধীন দেশ উপহার দিয়েছেন, আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি, আমাদের সুযোগ করে দিয়েছেন, ধর্মদর্শী বড়ুয়া। শুরুতেই আমরা আলোচনায় যুক্ত হবে, তবে এই পুরো অনুষ্ঠান জুড়ে আমাদের সাথে স্টুডিওতে যুক্ত আছেন, লাইভে যুক্ত আছেন আরেক বীর মুক্তিযোদ্ধা সিরাজউদ্দিন ভূঁইয়া। শুরুতেই আমরা এই পর্যায়ে আলোচনায় আসতে চাই জনাব ধর্মদর্শী বড়ুয়া, আপনার এই রণাঙ্গনের স্মৃতিতে আপনার বিশেষ কোনো ঘটনা যেটি আপনি এই দর্শকদের জানাতে চান, যেটি আপনার নিজের কাছে তাড়না করে, সেরকম কোনো ঘটনা আছে যেটি বলার মতো, যেটি বলতে চান? সেরকম অনেক ঘটনা, তার মধ্যে উল্লেখযোগ্য মানে আমি একটা ঘটনা বলবো।
27 তারিখে বলবো, 27 27 তারিখ, তারিখ 27শে মার্চ। 27শে মার্চ। সেদিন সকালবেলা উলফত ভাই যেটা বললেন যে 2 ঘন্টা কারফিউ ছিল না, তখন আমরা যখন কলেজ থেকে সেগুনবাগে যেটা থেকে বের হলাম, বের হয়ে গুলিস্তান গিয়ে দেখি অনেক মরা কুকুর মানুষ একসাথে। নয়া বাজার দিয়ে গেলাম, তখন মানুষ অর্ধেক আসলে অর্ধেক নাই, কুকুরে খাচ্ছে। এগুলো দেখে খুব কষ্ট লাগছিল। ওখান থেকে আমরা গেলাম ওই দুপলা মাঠে আমাদের স্যারের বাসায়। স্যারের বাসা থেকে, কোন স্যারের বাসায় এটা? স্যার ওনার নাম ছিল হেমায়েতুদ্দিন, হেমায়েতুদ্দিন। কলেজের বেহালার স্যার ছিলেন উনি। ওখান থেকে চলে আসলাম আমরা দুলাল সাহেবদের বাড়িতে, এই দুলালদের বাড়িতে। ওনাদের বাড়ি কোথায় ছিল তখন? চকবাজারে। চকবাজার, পুরন ঢাকায়। কিন্তু বঙ্গভবন, বঙ্গভবনে কোনো স্মৃতি আছে আছে, আপনার? বঙ্গভবনের ছোট্ট ওই একটা সেই সুন্দর স্মৃতি একটা আমরা একটু স্মৃতি আছে, শুনতে আমি চাই। বলছি। আমাদেরকে বলা হলো তোমরা যে কোনো রকম একটা মার্শাল ল পাস জোগাড় করতে হবে। 1 নাম্বার জোগাড় করে, আর বঙ্গভবনের ভিতরে কয়টা বাংকার আছে, আনুমানিক পাকিস্তানি আর্মি কত হবে, এটা অবজার্ভ করতে হবে। তো আনু বলল যে না, এটা বড়ুয়াকে পারবে না, ওকে দিস না, ওকে দিস না। বলে বড়ুয়াই পারবে, আমি জানি, আর কেউ পারবে না, বড়ুয়া পারবে। আর ঠিক আছে, আমি যাব। অনেক কষ্টে কীভাবে ডুববো, কীভাবে যাব, এক বন্ধুর মাধ্যমে আমরা একটা বঙ্গভবন ঢুকার একটা রাস্তা বের করলাম। বের করে তখন ইউনিয়ন শার্ট বেড়েছে, শার্ট 35 টাকা দাম। ঢোকার পরে কার সাথে কিভাবে দেখা হলো? আমি বলি, আমি আর দুলাল 2টা শার্ট কিনলাম। শার্ট কিনে নেক্সট ডে সকালবেলা। কয় তারিখের ঘটনা এটি মনে আছে? তারিখ মনে নাই, কিন্তু ঘটনাটা আপনি যদি বলেন খুব দ্রুত। আমি ঠিক বলতে পারবো না। নভেম্বর প্রথম দিকে, নভেম্বর মাসের প্রথম সপ্তাহে বঙ্গভবনের ভেতরে ঢুকলেন আপনি এবং আমি দুলাই বলি। আচ্ছা, আমরা গুলিস্তানের ওখানে গেলাম, কামানোর ওখানে যাওয়ার পরে রিক্সা ছেড়ে দিলাম ওদিক দিকে। আপনি বঙ্গভবনের ভেতরে তো গেলেন একটা সুযোগ, একজন বন্ধুর মাধ্যমে যাওয়ার পরে বললাম না আমাদের পাঁচটা দেখেন, এই নাম ধর্মদস্যু বড়ুয়া, জিল্লুর রহিম। তো দেখার পরে প্রথমে পাস পায় না, বল না নাই, আপনার পাস নাই, কে পাঠিয়েছে? আমি তো আমাকে যদি কিছু মনে না করেন আমাকে দেন। আমি দেখলাম, দেখি 2টা পাতা একসাথে আছে। আচ্ছা, এই যে আমার নাম আব্দুল্লাহ নাম। তখন ওরা ইন্টারকমে কথা বললো, বঙ্গভবনের ভিতর থেকে 2টা আর্মি আসলো। আর্মি এসে আমাকে আর দুলালকে নিয়ে গেল। তারপর আপনার ভিতরে গেলেন? ভিতরে গেলাম। যাওয়ার পরে কি দেখলেন? ভিতরে যাওয়ার পরে দেখে হলঘর, বড় হলঘর। আমি তো কোনোদিন যাইনি ওখানে। হলঘরের পরে অনেক লোকজন। তো উর্দুতে বলতেছে বড়ুয়া সাহেব কোন হো, আমি বুঝি নেই। দুলাল তো উর্দু জানে ভালো। দুলাল বলছে আরে আপনাকেই ডাকতেছে। তাই আমি বললাম যে আমি বড়ুয়া, বাংলায় বললাম আমি বড়ুয়া। ও আইয়ে জানা পাইয়ে। তো দুলালকে বললাম চলো। ও না, দুলাল সাহেব কোন হো? আচ্ছা, ইয়ে দুলাল হে। আচ্ছা, তাহলে দুলাল সাহেব আপনার কোন হো, এই যে কথা, তারপর আপনার সাথে কি হলো? না, আমি ওদের সাথে আমি উঠে গেলাম। আমরা একসাথে 2 জন হয়ে, আর্মি যে সার্জেন্ট ছিল উনি এসে আমাদেরকে নিয়ে গেল ভিতরে। এবং ভিতরে যেটা যাওয়াটা, যে আমাদের দেখা হবে রাও ফরমান আলীর সাথে, এবং এটা একটা মানে আতঙ্কের ব্যাপার। আমরা কিন্তু সাংঘাতিক ভিতরে শুকায় গেছে। এই যে রাও ফরমান আলী তখন মানে সারা দেশে একটা আতঙ্ক একটা। তার সাথে পাকিস্তান হানাদার বাহিনীর মধ্যে হানাদার এবং কিলার, হি ইজ দ্য মেইন কিলার। আপনার তার সাথে দেখা হবে। তো গলা টলা সব শুকায় গেছে। বড়দা আমার হাত ধরে চাপ দিতেছে যে না, যাওয়ার পরে কি করেছে? তার ভিতরে যাওয়ার পরে উনি রিসিভ করলেন, দাঁড়ায় রিসিভ করলেন। উনি প্রথমে বললেন যে আইয়ে জানা বড়ুয়া সাহেব আইয়ে। তা আমি দুলাল আমরা ওনার সামনে গিয়ে বসলাম। তো এরকম কাপে করে চা দিল দুলালকে আর আমাকে। তো চা খাচ্ছি গল্প করতেছি। তা আমাকে বলছে আপকে কে তকলিফ হে? তা আমি তো উর্দু ভালো করে জানি না। দুলাল বলছে আপনার কী অসুবিধা সেটা জানতে চাচ্ছে। তা আমি বললাম যে এরকম ব্যাপার, বার্মা গিয়া আমি বুদ্ধিস্টদের নিয়ে আসবো। হ্যালো মিস্টার বড়ুয়া, আপ তো মুক্তি কা আদমি নেই হ্যাঁ? আমার বুকটা দুপ করে কেঁপে উঠলো। আহারে, ধরা পড়লাম। এই বোধহয় এই ধরা পড়ছি, এখন আমাদের গুলি করে। বের হলেন কিভাবে? না, তারপর ওখান থেকে তারপরে ওটা বলার পরে পাশ আসলো আমাদের। পাশটা নিলাম। পাশটা নেওয়ার পরে
অনেকক্ষণ কথাবার্তা হলো, সুখ দুঃখের কথাবার্তা। আমাকে 3টা নাম্বার দিলেন উনি, ফোন নাম্বার। বলে ইয়ে মেরা বেডরুম কা। তো আমি আর দুলাল এরকম গেটের পাশে গেছি, হ্যালো মিস্টার বড়ুয়া প্লিজ কাম। আমি দেখাইছি এইবার বোধহয় গুলি করবে, গুলি এইবার করবে। আমি দুলালকে আমরা হাতে ধরে ভিতরে গেলাম। বললে ये मेरा बेडरूम का नंबर है, किसको मत देना। লাল কলম দিয়া একটা নাম্বার লেখলো। আমার ভিতরে এখানে শুকাই আর কিছুই নেই, মনে হয় এই মুহূর্তে বোধহয় মরে গেলাম, এই মুহূর্তে মরে গেলাম, আর বোধহয় বাঁচবো না। আচ্ছা, আপনি বেঁচে ফিরেছেন যে কারণেই আপনি কথা বলতে পারছেন এবং শহীদের তালিকার নাম সেদিনও যুক্ত হতে পারতো একই রকমভাবে। জিল্লুর রহিম, দুলাল, আপনিও সেই, যেহেতু দুইজনে আপনারা একসাথে ঢুকেছিলেন বঙ্গভবনে। তো আমরা আলোচনায় আসতে চাই জনাব ইশতিয়াক আজিজ উলফাত, আপনি ক্র্যাক প্লাটুন ব্যাটালিয়নে যুদ্ধ করেছেন। সেই যুদ্ধের একটা উল্লেখযোগ্য ঘটনা আপনি যদি খুব সংক্ষেপে, যা আমরা রণাঙ্গনের স্মৃতি অনুষ্ঠানে আপনি যেসব বলেছেন তার বাইরে আমরা আর কোনো ঘটনা প্রবাহ শুনতে চাই। দেখেন, আমরা 4 বন্ধু আজকে একসাথে হয়েছি, আমরা একসাথে যুদ্ধ করেছি, আমরা ট্রেনিং নিয়েছি। ওই ট্রেনিং নেওয়ার মধ্যে অনেক সমস্ত ঘটনা ঘটেছে, অনেক। না, তাহলে আমি যদি অন্য একটা জিনিসে আসি, যে ওই সময় তো রোজা হয়েছিল, রমজান মাস ছিল, নভেম্বর মাসে। সেই নভেম্বর মাসের ঈদের দিনের ঘটনাটা যদি আপনি বলেন, যে কিভাবে আপনারা ঈদের দিন, কি আপনার ভাই, আরো 2 ভাই মুক্তিযুদ্ধে গেছেন, আপনার আত্মীয় স্বজনদের মধ্যে পাড়ার অনেকে গেছেন মুক্তিযুদ্ধে, মনে হতো না ভাই বোন, বাবা মা, হ্যাঁ হ্যাঁ অবশ্যই। তবে আমরা মুক্তিযোদ্ধারা যারা অলরেডি এটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছিলাম, এই ওয়ে অফ লাইফ, ঘটনাটা বললো বড় আর দুলাল, এটা যে কি ভয়ঙ্কর একটা ঘটনা, যে 2 জন মুক্তিযোদ্ধা তারা নিজের থেকে গভর্নর হাউসের ভিতরে যাবে, সে গিয়ে ওখানে রাও ফরমান আলীর সাথে কথা বলে ওর কাছ থেকে কাগজপত্র বের করে আবার নিয়ে আসবে। এটা যে কতখানি অবিশ্বাস্য একটা জিনিস, কতখানি ভয়ের একটা জিনিস, এটা তখনকার বয়সের মানুষরা ছাড়া কত বড় ঝুঁকি। হ্যাঁ, এটা বলার আর অপেক্ষা রাখে না। এনিওয়ে, আমরা যখন দেখলাম যে আপনার ভাইদের মধ্যে তাদেরকে হারিয়েছেন, আমি তাদের নামগুলো জানতে চাই। কেন? আমি নিজে ব্যক্তিগতভাবে জানলেও দর্শকদের জানানো দরকার। তাদের নাম যদি আপনি একটু বলেন। ওর নামটা আমি সবসময় বলি। দেখেন, হয়েছে কি, আমরা না গেরিলা ছিলাম, আমরা ঢাকা শহরের গেরিলা। তো আমাদের স্টাইলের সাথে আর বাইরের মুক্তিযোদ্ধাদের একটু ডিফারেন্স ছিল। তো আমরা সারাক্ষণ মুহূর্তে আমরা ঢাকা শহরে আমরা যানটা হাতে নিয়ে আমরা চলতাম। হ্যাঁ, তো অনেক মজার মজার স্টোরিও আছে। চলতাম যে বলছি আপনাকে, এই সিরিয়াস এর মধ্যে কিছু হাসির জিনিসও আনি। আমরা চলতাম, তো আমরা সবসময় বিহারি, মানে উর্দুয়ালি ভাব ধরতাম আমরা। আর বেশ ধরতেন? হ্যাঁ, বেশ ধরতাম। এটা দুলালের পক্ষে সোজা, ও তো ঢাকার ছিল, ঢাকাইয়া, অরিজিনাল ঢাকাইয়া। ও ঢাকাইয়াদের কথা বলতে পারে, অর্ধেক উর্দু, এমনিতেই উর্দু, ফ্লুয়েন্টলি উর্দু বলতাম। আমরা সেন্ট গ্রেগরি স্কুলে পড়তাম, আমাদের সব বিহারি বন্ধু বান্ধব, হ্যাঁ, পাকিস্তানি বন্ধু বান্ধব, আমরা উর্দু, ইংলিশ, বাংলা 3টে দিয়ে আমরা ইয়ে ছিলাম। তো যখন আমাদেরকে, আমি হাসির দিকে নিয়ে যাচ্ছি জিনিসটাকে, 71-এর সিরিয়াসনেসের থেকে একটু দূরে এনে, কারণ আমরা গাড়ি যে অ্যাটাক করেছি, ওরা আমরা সবাই মিলে শেরাটনে বোমা মেরেছি, ও আবার সেটার ফটোগ্রাফার ছিল। হ্যাঁ, তো সেই ছবি আবার আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশ হয়েছে। হ্যাঁ, প্রকাশ হয়েছে, যেটি একটা ভীষণভাবে আপনারা যারা রণাঙ্গনে যুদ্ধ করছিলেন, আপনাদের মধ্যে এটি পজিটিভ ভাবে, মানে এক ধরনের শক্তি, এক ধরনের প্রেরণা জুগিয়েছে। তো মজার কথা যেটা বলতেছিলাম, ছোট্টভাবে একটু দিয়ে শেষ করে ফেলবো। ঢাকা শহরে ঘুরতাম, তো কিছু বই নিয়ে ঘুরতাম। হ্যাঁ, ধরলে পরেই বলতাম যে কাহা গিয়া থা, জিজ্ঞেস করতো, বলতাম যে পড়নে গিয়া থা। তো কাহা পড়তে হো, তো আমাকে একবার ধরেছি এতে বাটা মোড়ে, এলিফেন্ট রোডের ওখানে একটা ব্যারিকে ইয়ে দেওয়া, ওখানে চেকপোস্ট, ওখানে রিক্সা থেকে নামিয়ে টামিয়ে সবাই লাইন করিয়েছে। তাই আমার যে কোমরে একটা পিস্তল, হ্যাঁ, হাতে বইগুলি, লাইন করিয়েছে। দেখেন, মৃত্যু কি একটা জিনিস, যে ইফ ইউ ডোন্ট কেয়ার ফর ইট, ইউ আর ফাইন, ইউল বি অল রাইট। আপনি মৃত্যু ভয় থাকেন আপনি, দেন দ্যাট উইল অলওয়েজ বদার ইউ। মৃত্যুটা 71-এ মুক্তিযোদ্ধারা, দেশের মানুষ, আপামর জনসাধারণ তখন জয় করে ফেলেছিল। হ্যাঁ, যে কারণেই স্বাধীন হয়েছিল বাংলাদেশ। ঠিক সেই রকম এখন যদি আপনি 2004-এর
এই 24-এ না, 24-এ আলোচনা আমরা 24-এ আসবো, আপনি আসেন। জনাব ইশতিয়াক আজিজ উলফাত, 24-এর আলোচনা আমরা আসবো। আমি সাহসের সেই কথা সময় বলছিলাম, সাহসের, মৃত্যুকে জয় করার সেই কথা সময় বলছিলাম। মৃত্যুকে আপনারা জয় করতে পেরেছিলেন এবং সেই মৃত্যুকে হাসি মুখে গ্রহণ মানে বরণ করে নিয়েছিল, যে কারণে শহীদের সংখ্যা তালিকা এটা এখনো, যদিও সেটির চূড়ান্ত তালিকা নয়, কিন্তু তারপর আমি হাসির কথাটা বলে নিই একটু। আসবো আপনার কাছে আলোচনায়। এই মুহূর্তে আমরা সময়ের কারণে দর্শক বিরতির পর আবারও ফিরে এলাম ৭১ টেলিভিশনের বিশেষ আয়োজন ১৯৭১ সালের এই দিনের যারা বিজয়ের নায়ক তাদের স্মৃতিকথা অনুষ্ঠান, অর্থাৎ এই জাতির শ্রেষ্ঠ সন্তানদের, আজ শ্রেষ্ঠ সন্তানদের, এই জাতির শ্রেষ্ঠ সন্তানদের মধ্যে 4 জন আমাদের সাথে যুক্ত আছেন। বীর মুক্তিযোদ্ধা ইশতিয়াক আজিজ উলফাত, জিল্লুর রহিম দুলাল এবং ধর্মদর্শী বড়ুয়া, এবং আমাদের সাথে এই অনুষ্ঠানের শুরু থেকেই লাইভে যুক্ত আছেন আরেক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিরাজউদ্দিন ভূঁইয়া। আমরা সবাই ক্র্যাক প্ল্যাটুনে সদস্য, এই ক্র্যাক প্ল্যাটুনের সদস্য যারা রণাঙ্গনে যুদ্ধ করে স্বাধীন করেছেন। আমরা আজকে স্বাধীনভাবে কথা বলছি, এই সুযোগ করে দিয়েছেন, সেই সুযোগের 54 বছর পূর্তি আজ। কিন্তু এই দিনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার ফেসবুক স্ট্যাটাসে একটি বক্তব্য দিয়েছেন, যেটি এরই মধ্যে গণমাধ্যমে এসেছে এবং একই সাথে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সেটির তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন। নরেন্দ্র মোদীর এই ফেসবুক স্ট্যাটাসে মূলত তিনি বলেছেন যে 1971 সালের যুদ্ধ, মুক্তিযুদ্ধ এবং এই বিজয় সেটি ভারতের। এই বিষয়ে আমরা এই পর্যায়ে আলোচনায় লাইভে আমাদের সাথে যুক্ত আছেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিরাজউদ্দিন ভূঁইয়া। আপনার কাছেই জানতে চাই, আপনি রণাঙ্গনে যুদ্ধ করে এই দেশ স্বাধীন করেছেন, এই 54 বছর পূর্তিতে এসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি তার ফেসবুকে, ভেরিফাইড ফেসবুকে তাদের বিজয়, তাদের যুদ্ধ এই যে উল্লেখ করেছেন, এই বিষয়কে আপনি কীভাবে দেখেন? দেখো, ৭১-এ আমরা যে যুদ্ধ করেছি এটা আমাদের মরণ বাঁচার যুদ্ধ। এটাতে ইন্ডিয়াতে কতখানি ছিল এটা শুধুমাত্র পলিটিশিয়ানরাই বলতে পারবে। আমি অত্যন্ত দুঃখের সাথে এই আনন্দের দিনে একটি কথাই বলতে চাই, আমি এই দিনে আমার বড় ভাই ফ্লাইট লেফটেন্যান্ট নাসিরুদ্দিন ভূঁইয়াকে হারিয়েছি। এটাকে আমার কাছে কত বড় দুঃখের সেটা কিন্তু আমি কাউকে বলতে পারবো না। এটা শুধু আমি এটা অনুভব করি। সে এত দুঃখের পরেও আজকে এই ইসের উপরে এসে আপনাদের সাথে আমি বসে মানে এই আনন্দটা ভাগাভাগি করতেছি। আসলে সিরাজউদ্দিন ভূঁইয়া, আমাদের সময়ের একটি সীমা আছে, সীমাবদ্ধতা আছে, যে কারণে আপনার সাথে আবারও হয়তো বা ওই অনুষ্ঠানের শেষে আমরা যুক্ত হব। কিন্তু এই পর্যায়ে ইশতিয়াক আজিজ উলফাত, আপনার কাছে জানতে চাই যে ভারতের প্রধানমন্ত্রী, যে ভারত 1971 সালে নানাভাবে সহযোগিতা করেছে আমাদের স্বাধীনতা অর্জনের ক্ষেত্রে, সেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ফেসবুকে তার নিজস্ব ভেরিফাইড ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলছেন যে 1971 সালের এই যুদ্ধ তাদের, এই স্বাধীনতা তাদের। মানে এই কথা, এই বক্তব্য যেটির নিন্দা জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল, আপনার কাছে আজকের এই বিজয়ের দিনে ভারতের প্রধানমন্ত্রীর এই বক্তব্য কি মনে করেন? আমি হিন্দুত্ববাদের নেতা নরেন্দ্র মোদীকে আমাদের আনন্দ, আমাদের ফুর্তির দিন, আমাদের এই 54 বছরের বিজয়, সেটাকে নষ্ট করতে দেব না। ইট ডাজন্ট ম্যাটার, হি ইজ হিয়ার টুডে, হি ওয়ন্ট বি হিয়ার টুমরো। ওকে, এখন উনি কি বলেছেন? উনি বলেছেন যে কারণ মুক্তিযুদ্ধ আমার এবং আমাদের অর্জন, আমাদের গর্ব। আমরা স্বাধীনতা এনেছি এই দেশে, সার্বভৌমত্ব এনেছি এই দেশে। এই সিরাজ বলল ওর বড় ভাই মারা গেছে, আমার বড় ভাই মারা গেছে। আমার বড় ভাই মারা যাওয়ার পর নাম সহ যদি একটু বল প্লিজ। আমার বড় ভাই লেফটেন্যান্ট
শহীদ লেফটেন্যান্ট আশফাকুজ্জামান বীর উত্তম, ও মারা গেছে পাকিস্তানি হানাদার বাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে মেশিন গানের বুলেট মাথায় নিয়ে। তো ওর লাস্টে যখন আমি কথাটা চিন্তা করি যে মেশিন গানের একটা গুলি ওর দিক দিয়ে ঢুকে দিয়ে বের হয়ে গেছে, ও যখন পড়ে আছে মাঠের মধ্যে, একটা মাঠে, হ্যাঁ, আমি বাংলাদেশের পতাকাটা দেখি, তারপরে যে লাল সার্কেলটা থাকে, লাল সার্কেলটা হলো রক্ত, সেই রক্তের উপর আমার ভাইটা পড়ে আছে। এটাকে নিয়ে যখন মোদি ঠাট্টা করে এইভাবে যে এই ৭১-এর যুদ্ধে তারা পাকিস্তানের সাথে ইন্ডিয়া যুদ্ধ হয়েছে, তারা জিতেছে, ইউসি তারাই জিনিসটাকে অন্যভাবে দেখতে পারতো, আমাদেরকে সাহায্য করেছে তারা। বারবার বলি, আমরা অনেক বলি যে আর কত ঋণ শোধ করতে হবে আমাদের, তোমাদেরকে এই আমাদেরকে সাহায্য করবার জন্য। কিন্তু আপনি দেখেন এখন যখন তারা এইসব কথা বলে যে পুট দেয়ার উই হ্যাভ টু পুট আওয়ার, আমাদেরকে ধরে আমরা উই পুট আওয়ার ব্যাক এগেইনস্ট দ্য ওয়াল, তখন আমাদের বলতে হয় ওরা সাহায্য করেছে ওদের নিজেদের স্বার্থে, ওরা সাহায্য করেছে পাকিস্তানকে ভাঙবার জন্য, যাতে ওরা 3 দিক থেকে অ্যাটাক না হয়, একদিকে ইস্ট পাকিস্তান, একদিকে ওয়েস্ট পাকিস্তান, আর উপর থেকে চায়না। হ্যাঁ, এই যে ডিফেন্স ফোর্সেস 6টা ডিভিশন রাখতে হতো, তাদের স্বার্থে আমাদেরকে সাহায্য করেছে। এবং স্বাধীনতার 16 ডিসেম্বর এই দিন থেকে তাদের ষড়যন্ত্র চলছে, কারণ 16 ডিভিশনের যে সারেন্ডার যেই ওকেশন যেটা রেস কোর্সে হয়েছিল, সেটার মধ্যে আমাদের কোনো রিপ্রেজেন্টেটিভ ছিল না। আমাদের ওসমানী মেজি ওসমানী থাকার কথা, সেই খালিদ চেয়ারকে তাকে পাঠিয়ে দিয়েছে সিলেটে, এবং সেখানে তাকে গুলি করে একটা প্লেন থেকে চেষ্টা করেছে তাকে মারতে, সেই প্লেনটা নামেছে। সময় থাকলে আসলে আপনার এইসব ঘটনা আমরা আজকে যদি ডক্টর জাফরুল্লাহ সাহেব, ডক্টর জাফরুল্লাহ চৌধুরী, উনি ওই প্লেনে ছিলেন, শেখ কামাল, শেখ মুজিবুর রহমানের ছেলে ওই প্লেনে ছিল, এটা একটা ঐতিহাসিক জিনিস। এটা নিয়ে অনেক কথাবার্তা, অনেক কিছু আসবে ভবিষ্যতে, বলবো আমাদের এখান এর থেকে আমরা সব সময় চেষ্টা করেছে যে এটা হলো ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ, বাংলাদেশ হ্যাজ নাথিং টু ডু উইথ ইট, বাট উই ফট আ ওয়ার, we know what we went through, so don't threaten us. We want equal relationship, সমমর্যাদার ছোট হতে পারি, আমাদেরকে চোখ রাঙিও না, আমাদের কিছু ইয়ে করতে যেও না। নিশ্চয়ই আপনার বক্তব্য ভারত সরকার, মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম, ভ্যালিয়েন্ট ফ্রিডম ফাইটার জিয়াউর রহমান সাহেবের সাথে ছিলেন, উনি দুদিন আগে বলেছেন প্রেস ক্লাবে যে ভারত যদি কিছু চেষ্টা করে, যে যুদ্ধ উনি চেষ্টা শুরু করবে, সেই যুদ্ধ আবার ভারতেই শেষ হবে। আসবো আপনার কাছে, আমরা এই পর্যায়ে আলোচনায় আসলে আসতে চাই। ধর্মদর্শী বড়ুয়া, আপনার কাছে, যে আপনি তো বলছেন যে বঙ্গভবনে কিভাবে আপনি ঢুকেছিলেন আপনারই আরেক বন্ধু বীর মুক্তিযোদ্ধা দুলালকে নিয়ে, তো এই যে আজকের দিনে যে দিনটি আনন্দের, উদযাপনের, সারা দেশ উদযাপন করছে, কনসার্ট চলছে, শ্রদ্ধা জানানো হচ্ছে, সেই দিনে ভারতের প্রধানমন্ত্রী যিনি বলছেন যে ইন্ডিয়াজ হিস্ট্রিক ভিক্টোরি ইন 1971, কিভাবে দেখেন এই মোদির বক্তব্য, ভারতের প্রধানমন্ত্রী? আমি একটু বলি, ওরা আমাদের সাহায্য করেছে 71-এ, আমরা কি তো আমরা স্বীকার করি, সবসময় স্বীকার করি, তো তার অর্থ এই নয় উনি যা বলবেন সেটা আমাদের মানতে হবে, সেটা না। আজকে আমাদের বিজয়ের দিন, উল্লাসের দিন, আনন্দের দিন, খুশির দিন, চারিদিকে গান বাজনা, একটা পুরা শহরকে শহর, গ্রামে গঞ্জে শুধু আনন্দ। এখন আজকে এই আনন্দের দিনে এই ধরনের কথা শুনতে আমাদের পছন্দ লাগে না, ভালো লাগে। একজন বীর মুক্তিযোদ্ধা, আপনি তো শহীদ হয়ে যেতে পারতেন 1971 সালে 9 মাসের যে কোনো দিন, যে কোনো প্রেক্ষাপটে, যদি আপনার সম্মুখভাবে যুদ্ধ করেছেন। তো এই বিজয়ের দিনে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই বক্তব্য শুধু কি আপনার ব্যক্তি, নাকি মুক্তিযোদ্ধাদের, নাকি পুরো ইতিহাসকে কিভাবে মূল্যায়ন করেন আপনি? এটা নরেন্দ্র মোদী বলেছেন না নিজের কথা, এটা নিন্দনীয় প্রথমত, এবং এই আমাদের খুশির এই দিনে, মানে আপনার কাছে কেমন লাগে যে ভারতের যুদ্ধ, ভারতের বিজয়? এখানে একটা কথা বলতে হয়, মানে একদম সম্মুখ যুদ্ধে যখন বিজয় অর্জিত হচ্ছে, সেই সময় ঢাকা শহরের কথা আমি বলছি, সে সময় আপনার মুক্তিযোদ্ধারা কিন্তু প্রথম সারিতে, তারপর ইন্ডিয়ান আর্মি পিছন থেকে শেল মারছে, কিন্তু প্রথম সারিতে কিন্তু মুক্তিযোদ্ধারা ছিল, আমরা মুক্তিযোদ্ধারা। তো সেই জায়গাগুলি তো উনি দেখেন নাই, জানেনও না, ওনাদের আর্মিকে জিজ্ঞেস করলে ওনারা বলতে পারবে। সো দিজ আর রিয়ালিটি, ফ্যাক্ট। এগুলিকে অস্বীকার করে আজকে এক একটা কথা বললে, যেটা
আপনার অর্থহীন। মানে আপনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই যে ফেসবুকে দেয়া তার বক্তব্য, তার অবস্থান, এটা আপনি আসলে একমত না, বা এটাকে আপনি আমলে নিতে চান না আসলে। এবং মোদী 1971 সালে মোদী কোথায় ছিলেন, কিভাবে বাংলাদেশের যুদ্ধকে, মুক্তিযুদ্ধকে মূল্যায়ন করেন, খুব সংক্ষেপে অর্থাৎ 30 সেকেন্ডে আপনাকে জানতে চাই এই বক্তব্য কি আসলে, যদিও আইন উপদেষ্টা বলছেন যেটি নিন্দনীয়, আপনি কি বলেন? নিন্দনীয় এবং হাস্যকর। হ্যাঁ, খুব সংক্ষেপে। হ্যাঁ, উনি এই বাংলাদেশের সাথে একটা সম্পর্ক, আমরা একটা পড়শি দেশ তাদের, হ্যাঁ, তারা বলে যে বন্ধু দেশ বলে এতদিন ট্রিট করেছে আমাদেরকে, বন্ধুত্বের কিছুই তারা দেখায় নাই। শেখ হাসিনাকে নিয়ে গেছে ওখানে, এখন তাকে রেখে ওখানে আমাদের দেশে নানান রকম প্রবলেম ক্রিয়েট করার চেষ্টা করছে, উইচ উইল নট বি সাকসেসফুল। মানে আপনারা 1971 সালের যে কোনো ষড়যন্ত্র যেমন মোকাবেলায় প্রস্তুত ছিলেন, সম্মুখভাবে যুদ্ধ করে আমাদের দেশের প্রজন্ম এখন প্রমাণ করে দিয়েছে, আমরা যেমন 71-এ তার প্রমাণ করে দিয়েছে, জুলাই আগস্টের আন্দোলনে, 2024-এর আন্দোলনে আবু সাঈদ এই মুগ্ধ। So when you are prepared to die, you cannot do anything to that nation. We are ready to face anything that throws us. আমরা চাই সম্পর্ক, ইকুয়াল স্ট্যাটাস অ্যান্ড ইকুয়াল রেসপেক্ট। ওটা নিয়ে যদি আমাদের রাখতে পারে রাখবে বন্ধুত্ব, না রাখতে পারলে ফাইন, উই আর আওয়ার ওন, উই আর এন ইন্ডিপেন্ডেন্ট সভারেন কান্ট্রি, সো আর দে। আমার ইউনাইটেড নেশনসে একটা চেয়ার, তাদেরও একটা চেয়ার, কাজেই আমার ওদের চিন্তা করা। আমরা স্বাধীন যে স্বাধীনতা আপনারা এনে দিয়েছেন, আপনারা 4 জন আজকে এই 71 টেলিভিশনের স্টুডিওতে আছেন, এরকম আরও অসংখ্য মুক্তিযোদ্ধা যারা বাইরে আছেন এবং আপনাদের সাথে যারা সহযোদ্ধা হিসেবে রণাঙ্গনে যুদ্ধ করেছেন, আপনারা হারিয়েছেন একেবারে সম্মুখভাবে, হয়তো বা কেউ বামে, কেউ ডানে, কেউ সামনে পিছনে, এরকমকে হারিয়েছেন। এই দিনে যাদেরকে হারিয়েছেন সেই শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা, সম্মান, একই রকমভাবে সেই সময় যারা আহত হয়েছিলেন, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, তাদেরও আমরা সম্মান জানাই। তাদের আজকের এই 71 টেলিভিশনের 1971 সালের রণাঙ্গনের যোদ্ধাদের, অর্থাৎ এই জাতির শ্রেষ্ঠ সন্তানদের আমরা এই ডিসেম্বরের অর্থাৎ বিজয়ের মাসের শুরু থেকে আমরা আজ বিজয়ের উল্লাসের দিন, আনন্দের দিনে আমরা এই অনুষ্ঠান থেকে সরকারের যে দাবি, যে ভারত সরকারের পক্ষ থেকে যে ধরনের বক্তব্য দেয়া হয়েছে আমাদের মুক্তিযুদ্ধ, আপনারা যারা যুদ্ধ করেছেন সেটিকে তারা ফিরিয়ে নেবেন অর্থাৎ প্রত্যাহার করে নেবেন। একই রকমভাবে বাংলাদেশের নতুন প্রজন্ম জুলাই আগস্ট আন্দোলনে তারাও আগামীতে এই 1971 সালের রণাঙ্গনে যারা যুদ্ধ করেছেন তাদের সেই ত্যাগ এবং 24 আগস্ট, জুলাই আগস্ট আন্দোলনের যারা নেতৃত্ব দিয়েছেন, যারা জীবন হারিয়েছেন, শহীদ হয়েছেন, তাদের প্রতিও আমাদের একই রকমভাবে শ্রদ্ধা, সম্মান, এবং যারা আহত হয়ে এখন চিকিৎসার জন্য হাসপাতালে কাতরাচ্ছেন তাদের সুস্থতা কামনা করে দর্শক 71 টেলিভিশনের বিশেষ আয়োজন রণাঙ্গনের স্মৃতিকথা, এবং আজ স্টুডিওতে উপস্থিত ছিলেন আমাদের সাথে এই স্মৃতিকথা অনুষ্ঠানে এই জাতির শ্রেষ্ঠ সন্তানদের মধ্যে অন্যতম ইশতিয়াক আজিজ উলফাত এবং জিল্লুর রহিম দুলাল, ধর্মদর্শী বড়ুয়া, এবং একই সাথে সারাক্ষণ শুরু থেকে এ পর্যন্ত আমাদের সাথে লাইভে যুক্ত ছিলেন বীর মুক্তিযোদ্ধা জনাব সিরাজউদ্দিন ভূঁইয়া। আপনাদের সবাইকে 71 টেলিভিশনের পক্ষ থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য, নতুন প্রজন্ম দর্শকদের আপনাদের স্মৃতিকথা বলার জন্য অনেক অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে দর্শক রণাঙ্গনের স্মৃতিকথা অনুষ্ঠান আজ এ পর্যন্তই।